আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমি ভাইয়া তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, স্ট্রাকচারাল মেকানিক্স এর 3 নম্বর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা হলো বলের সূত্র। তো এই অধ্যায়টা ভাইয়া তোমাদের পরীক্ষার জন্য থিওরি বলো, প্রমাণ বলো এবং ম্যাথমেটিক্যাল টার্মস বলো, সবগুলোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায় থেকে মাস্ট একটা ম্যাথ তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, কখনো কখনো দুইটাও চলে আসে। তো ভাইয়া আমি এই অধ্যায় প্রথম তোমাদের কিছু বেসিক জিনিসগুলো থিওরি পার্টে আলোচনা করব, যেগুলো জানলে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মস এবং প্রমাণগুলোতে আহ তোমাদের বুঝতে সহজ হবে এবং অধ্যায়টা তোমরা অনেক দিন এবং খুব সহজে স্বল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে। তো আমি জাস্ট তোমাদের এই বিষয়গুলো একটু মনে করাই দেবো। তোমরা আশা করি এগুলো অনেকেই এইগুলো সম্পর্কে আগে থেকে জানো, তারপরেও আমি তোমাদের একটু জাস্ট মনে করাই দেবো। তো ভাইয়া এখানে দেখো, আমার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বল বলতে কি বোঝায়। আসলে এটা আসলে বোঝানোর মতো কিছু নেই, তারপরে আমি জাস্ট একবার তোমাদের বলে দিই যে, যা ধরো এটা একটা বস্তু, ঠিক আছে। এই বস্তুর উপর ধরো তুমি এফ নামে কোনো কিছু একটা প্রয়োগ করলাম। এই এফ নামে কোনো কিছু একটা প্রয়োগ করার ফলে বস্তুটা অবস্থার অবস্থানের পরিবর্তন হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে এই জায়গা থেকে এটা এই জায়গায় চলে আসে। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে বলবো, যা কোনো বস্তুর উপর প্রয়োগের ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের বল। আর বলকে ভাই আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ দিয়ে প্রকাশ করি। এখন আমরা বলের সূত্র কি জানি ভাইয়া? বলের সূত্র এফ ইজ ইকুয়াল টু জানি হলো এম এ, অর্থাৎ বস্তুর ভর এবং বস্তুর ত্বরণের গুণফলই হচ্ছে আমাদের বল। এরপর ভাই বলে রাখবো হচ্ছে নিউটন, এবং বল একটা কি, একটা হলো ভেক্টর রাশি, অর্থাৎ বলের আহ মান এবং দিক উভয়ই আছে। এগুলো আশা করতেছি তোমরা জানো, তারপরে জাস্ট আমি একবার মনে করাই দিলাম। এখন ভাই দেখো তো আমাদের এখানে কি বলা আছে, বলের সূত্রগুলো কি। বলের সূত্র আমাদের তিনটা। একটা হচ্ছে বলের ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে বলের বহুভুজ সূত্র, আর একটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। তো এগুলো আশা করি তোমরা জানো, তারপর আমি আবার তোমাদের মনে করাই দিচ্ছি। তো বলের ত্রিভুজ সূত্রটা কি ভাই? দেখো আমরা আগে একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে। বললাম এটা একটা ত্রিভুজ। তো ত্রিভুজ সূত্রটা এরকম যে, যদি দুইটা বল, ঠিক আছে, কয়টা বলকে হ্যাঁ, দুইটা বলকে, এভাবে দুইটা বলকে ধরলাম F1 এবং F2, ঠিক আছে। এই দুইটা বলকে একই ক্রমে কোনো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এই বলকে এবং এই বলকে এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু দ্বারা কি করা হয়েছে? প্রকাশ করা হয়েছে। তাহলে এই দুইটা বাহু কি ভাই? সন্নিহিত বাহু। এবং এই বল দুটার ক্রম কি দেখো তো, এই যে এটা এদিকে আসতেছে আবার এদিকে চলে যাচ্ছে, তাহলে বল দুটার ক্রম কিন্তু সেম। তাহলে আমি কি বললাম, যদি দুইটা বলকে একই ক্রমে কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভাইয়া এই বল দুইটার লব্ধি বল হবে বিপরীত ক্রমে ত্রিভুজের অপর বাহুটি। অর্থাৎ এই দুইটা বলের লব্ধি বল হবে কোন ক্রমে? বিপরীত ক্রমে। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের এই দুইটা ছিল একই ক্রমে, অর্থাৎ দেখো একই দিকে এই দুইটা বল, মানে তোমার দেখো ক্রমটা কিন্তু সেম, অর্থাৎ এখানে আসলে আবার এদিকে চলে যাচ্ছে। কিন্তু এখানে আসে দেখো তো ভাইয়া, যদি একই ক্রমে আবার সামনের দিকেও যেত তাহলে কি হতো? এই বলটা এইদিকে হইতো, কিন্তু এই বলটা এইদিকে না হয়ে বিপরীত দিকে ক্রিয়া করবে, এবং এই বলটার পরিমাণই হবে হচ্ছে এই দুইটা বলের লব্ধি বলের সমান। তাহলে আমি জাস্ট ক্লিয়ার করে একবার সংখ্যাটা বলি, যে দুইটা বলকে যদি একই ক্রমে কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে উক্ত বলদ্বয়ের লব্ধির মানকে ত্রিভুজের অপর বাহু দ্বারা বিপরীত ক্রমে প্রকাশ করা যাবে। ঠিক আছে, তো আশা করতেছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা বলের বহুভুজ সূত্র জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। বলের বহুভুজ সূত্র হচ্ছে ভাইয়া, ধরো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুইটা বলের লব্ধি বল বিবেচনা করা হয়, ঠিক আছে, অপর বাহু দ্বারা। কিন্তু বহুভুজ মানে কি? যার অনেকগুলো বাহু। তাহলে বলা যাবে যে এরকম দুইয়ের অধিক বা দুইয়ের অধিক বলকে যদি কোনো বহুভুজের বাহুগুলো দ্বারা একই ক্রমে প্রকাশ করা হয়, তাহলে ওই বহুভুজের সর্বশেষ বাহুটি ওই বলগুলোর লব্ধির মানকে বিপরীত ক্রমে প্রকাশ করবে। তাহলে আসলে চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো, ধরলাম এটা একটা বহুভুজ, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো তো এই বহুভুজ কয়টা বাহু? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বাহু। তাহলে এখানে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি হবে? একাধিক বল যদি কোনো বহুভুজের আহ বাহুগুলো দ্বারা একই ক্রমে প্রকাশ করা হয়, তাহলে দেখো এই বাহু দ্বারা আমরা ধরলাম F1 বল প্রকাশ করা হচ্ছে, এই বাহু দ্বারা F2 বল প্রকাশ করা হচ্ছে, এই বাহু দ্বারা F3 বল প্রকাশ করা হচ্ছে, এই বাহু দ্বারা F4 বল, এই বাহু দ্বারা
F5 বল। তাহলে ভাই দেখো তো বলগুলোর ক্রম কি একই না, অর্থাৎ একটা নির্দিষ্ট সিরিয়ালে কিন্তু বলগুলো কাজ করতেছে। তাহলে এভাবে যদি কোনো বহুভুজের প্রত্যেকটা বাহু দ্বারা একই ক্রমের কতগুলো বলকে প্রকাশ করা হয়, তাহলে ওই বলগুলোর লব্ধি বল হবে এই বহুভুজের সর্বশেষ যে বাহুটা থাকবে ওই বাহু দ্বারা ওই লব্ধি বলটাকে প্রকাশ করা যাবে, এবং সেটার দিক হবে কি এই বলগুলোর বিপরীত দিক, অর্থাৎ বিপরীত ক্রমে। ঠিক আছে, তাহলে এটা হবে বিপরীত ক্রমে এই বলগুলোর লব্ধির পরিমাণ। ঠিক আছে, তাহলে আরেকবার আমি বলি যে একাধিক বলকে যদি কোনো বহুভুজের বাহুগুলো দ্বারা একই ক্রমে প্রকাশ করা হয়, তাহলে ওই বলগুলোর লব্ধি বলের পরিমাণ হবে উক্ত বহুভুজের সর্বশেষ বাহু। ঠিক আছে, এবং সেই বলটা কি হবে বিপরীত ক্রমে ক্রিয়া করবে। তো আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আসো আমরা সামান্তরিকের যে সূত্রটা আছে বলে সেটা বোঝার চেষ্টা করি। তো এটা কিন্তু তোমরা ফিজিক্স ওয়ানে সামান্তরিকের সূত্রের প্রমাণের মধ্যে অলরেডি পড়ে আসছো। তো বিষয়টা হবে এরকম যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বল, তাহলে ভাই দেখো তো এখানে একটা বিন্দু, এই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল ধরলাম, এটা হচ্ছে পি, এটা ধরলাম হচ্ছে ভাইয়া কিউ। ঠিক আছে, এটা আমরা একটু অন্যভাবে আর্ট করি, এইভাবে আর্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে ভাই দেখো তো এই বল দুটো কোন বিন্দুতে ক্রিয়া করতেছে, এই বিন্দুতে ক্রিয়া করতেছে। ঠিক আছে, এই বলটা এদিকে ক্রিয়া করতেছে, এই বলটা এদিকে ক্রিয়া করতেছে। তো আমরা এখানে একটা সামান্তরিক আঁকাইছি, ধরলাম এটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে ভাই দেখো তো একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল ও বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল, এটা একটা যদি সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকের দুইটা বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে কি বাহু, সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, সন্নিহিত বাহু হচ্ছে যে দুইটা বাহু একই বিন্দুতে মিলিত হয়, ওই দুইটা বাহুকে পরস্পরের সন্নিহিত বাহু বলা হয়। ঠিক আছে, তাহলে কি বলবো, যদি দুইটা বল আহ একই বিন্দুতে দুইটা ক্রিয়াশীল দুইটা বল সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে উক্ত বল দ্বয়ের লব্ধি হবে ওই সামান্তরিকের কর্ণ। তাহলে সামান্তরিকের কর্ণ হচ্ছে এটা, এটা হবে দুইটা বলের লব্ধি। এখন ভাই লব্ধি জিনিসটা কি, এটা আশা করতেছি অনেকে জানো, তারপরে যারা জানো না আমি বলে দিই। দেখো, লব্ধি হচ্ছে একাধিক বলের সমষ্টিগত একটা রূপ, অর্থাৎ অনেকগুলো বল ধরে একটা বস্তুর উপর ক্রিয়া করতেছে। এখন এই সবগুলো বলের সমষ্টি যে রূপ আছে, এই সমষ্টিগত রূপটাই হচ্ছে আমাদের লব্ধি বল। এখানে দেখো ভাই এই বিন্দুতে দুইটা বল ক্রিয়া করতেছে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে। তাহলে এই দুইটা বলের সমষ্টিগত রূপ কোনটা ভাইয়া, এই যে এই সামান্তরিকের কর্ণ। তাহলে এই দুইটা বলের লব্ধি বল হবে এই সামান্তরিকের কর্ণটা। তাহলে ভাই লব্ধি বল আশা করতেছি বুঝতে পারছো, লব্ধি বল হচ্ছে একাধিক বলের সমষ্টিগত একটা রূপ। ঠিক আছে, তো আশা করতেছি লব্ধি জিনিসটা কি এটা আমি পরে আরো একটু ভালোভাবে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এখন আসো আমরা পরবর্তী অংশে চলে যাই। তাহলে ভাই এখন দেখো তো আমাদের কি আছে, বলের প্রভাব এবং বলের বৈশিষ্ট্য। আসলে এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। এটা আসলে আমার আলোচনা করার কিছু নেই, এটা জাস্ট তোমরা একবার রিডিং করে নিবা, তাহলেই বুঝতে পারবা। যেমন ধরো বলের বৈশিষ্ট্য আছে কি, বলের মান থাকবে, বলের দিক থাকবে, একটা নির্দিষ্ট ক্রিয়া বিন্দু থাকবে। ঠিক আছে, তারপর তোমার অভ্যন্তরীণ ত্বরণের সৃষ্টি করবে, এগুলো হচ্ছে বলের কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এগুলো তোমরা জাস্ট একটু রিডিং করে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমি এটা আলোচনা করে আর সময়টা তোমাদের নষ্ট করতে চাচ্ছি না। তো এবার ভাই দেখো বলের তোমার সাম্যাবস্থার সূত্র আছে, এর আগে তোমাদের বলের কিছু তোমাদের হচ্ছে পদ্ধতি আছে। ঠিক আছে, তো বলের পদ্ধতি জিনিসটা কি দেখো, তোমাদের বইয়ে প্রায় 8-9টার মতো বলের পদ্ধতি আছে। ঠিক আছে, তো এই বলের পদ্ধতিগুলো আমি জাস্ট কয়েকটা একটু তোমাদের আলোচনা করি, তাহলে তোমরা আশা করতেছি বাকিগুলো বুঝতে পারবা। ধরো ধরো এটা কোন একটা ঘন বস্তু। ঠিক আছে, তাহলে ঘনবস্তুর তল কয়টা ভাইয়া, এই ঘনবস্তুর তল হচ্ছে টোটাল 6টা। তাহলে তোমাদের দেখো বলের পদ্ধতির মধ্যে প্রথমেই বলা আছে সমতলীয় বল। ঠিক আছে, তাহলে সমতলীয় বল মানে কি ভাইয়া, যে বলগুলো একই তলে ক্রিয়া করে। তাহলে ভাইয়া তল কয়টা, তল 6টা। তাহলে ধরলাম এই তলে কয়েকটা বল ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এই 3টা বলকে বলা হবে একটা সমতলীয় বল। ঠিক আছে, এই 3টা বল কি বলা হবে, সমতলীয় বল। আবার ধরো এই তলে কয়েকটা বল কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এই তলের সাপেক্ষে এই বলগুলোকে বলা হবে সমতলীয় বল। অর্থাৎ কথাটা হবে যে এমন, যে বলগুলো কোনো বস্তুর একই তলে ক্রিয়া করে সেটাই হচ্ছে, সেই বলগুলোই হচ্ছে সমতলীয় বল। এখন আসো ভাইয়া অসমতলীয় বল জিনিসটা কি সেটা বুঝি। তো সমতলীয় যদি বুঝে থাকো তাহলে অসমতলীয় তো এমনিতেই বোঝার কথা। ধরো এই তলে একটা কাজ করতেছে, এই তলে একটা কাজ করতেছে, আবার ধরো এই তলে একটা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে ভাই দেখো তো এখানে 3টা বল ভিন্ন ভিন্ন তলে ক্রিয়া করতেছে না, ভিন্ন ভিন্ন তলে কিন্তু ক্রিয়া করতেছে। তাহলে এই 3টা বলকে বলবো আমরা হচ্ছে অসমতলীয় বল, অর্থাৎ এই বল 3টা একই সমতলে ক্রিয়া করতেছে না, এই জন্য এগুলো অসমতলীয় বল।
তাহলে এখন আসো আমাদের তোমাদের 3 নম্বরে যে বলটা আছে এটা হচ্ছে সমকেন্দ্রিক বল। সমকেন্দ্রিক বল জিনিসটা কি ভাইয়া দেখো, যে বলগুলো একটা নির্দিষ্ট বা অর্থাৎ একটা কেন্দ্রে ক্রিয়া করে, ঠিক আছে, ধরলাম এটা একটা কেন্দ্র, এই কেন্দ্রে টোটাল 4টা বল ক্রিয়া করতেছে, ঠিক আছে। তাহলে এটা যদি F1, F2, F3, F4 হয়, তাহলে ভাই দেখো তো এই 4টা বল কি হচ্ছে, এই 4টা বলই আমাদের এই যে ধরলাম এটা ও নামে একটা বিন্দু, তাহলে এই নির্দিষ্ট একটা বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে এই 4টা বলকে আমরা বলবো হচ্ছে সমকেন্দ্রিক বল, অর্থাৎ এই 4টা বলই এই নির্দিষ্ট একটা কেন্দ্রে ক্রিয়া করতেছে, তাহলে কি এরা সমকেন্দ্রিক বল। এরপরে ভাইয়া তোমাদের বলা আছে দেখো অসমকেন্দ্রিক বল। এখন ভাইয়া দেখো অসমকেন্দ্রিক বুঝে থাকলে তো অবশ্যই অসমকেন্দ্রিক এমনিতেই বোঝার কথা। অসমকেন্দ্রিক মানে কি, যে বলগুলোর কেন্দ্র এক না, অর্থাৎ আলাদা আলাদা কেন্দ্রে ক্রিয়া করতেছে। যেমন ধরো এই কেন্দ্রে একটা বল ক্রিয়া করতেছে, আবার এই কেন্দ্রে একটা বল ক্রিয়া করতেছে, আবার এই কেন্দ্রে একটা বল ক্রিয়া করতেছে, এই কেন্দ্রে একটা বল ক্রিয়া করতেছে, ঠিক আছে। তাহলে ভাই দেখো তো সবগুলো বলেরই কি একটা আলাদা আলাদা ক্রিয়া বিন্দু আছে না, তাহলে কি এই সবগুলো বলেরই ক্রিয়া বিন্দু ভিন্ন, তাহলে এগুলো হচ্ছে অসমকেন্দ্রিক বল, ঠিক আছে। এরপর আসো ভাই আমি আরেকটা দেখি তোমাদের এখানে কি বলা আছে, সমতলীয় সমকেন্দ্রিক। অর্থাৎ আমি তোমাদের সমতলীয় সমকেন্দ্রিক জিনিসটা আগে বুঝি। সমতলীয় সমকেন্দ্রিক হচ্ছে যে বলগুলো একটা নির্দিষ্ট তলে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করবে, অর্থাৎ সেগুলো একটা নির্দিষ্ট তলে হতে হবে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে হতে হবে, তাহলে সেটা আমাদের হচ্ছে সমতলীয় সমকেন্দ্রিক। কিভাবে দেখো, এই সবগুলো বলই এই সমতলে অবস্থিত এবং এটা একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে কি হচ্ছে ভাইয়া, বলগুলো একটা সমতলে আছে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে সেটাকে আমরা বলবো কি সমতলীয় সমকেন্দ্রিক বল। এখন যদি ভাইয়া বলে যে অসমতলীয় সমকেন্দ্রিক বল কি, তাহলে কি বলবা, যে বলগুলো ভিন্ন ভিন্ন তলে অবস্থান করতেছে, ঠিক আছে, ধরো এইভাবে ভিন্ন ভিন্ন তলে অবস্থান করতেছে কিন্তু ক্রিয়া করতেছে একটা নির্দিষ্ট একটা বিন্দুতে, ঠিক আছে। তাহলে ভাই দেখো তো এই বল তো ক্রিয়া করতেছে এই তলে, এই বল ক্রিয়া করতেছে এই তলে, কিন্তু এদের কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে সেম, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আহ অসমতলীয় সমকেন্দ্রিক বল, ঠিক আছে। এরপরে ভাই দেখো তো কি আছে এখানে তোমাদের আহ তারপর আছে হচ্ছে তোমাদের সমান্তরাল বল, ঠিক আছে। সমান্তরাল বল জিনিসটা কি দেখো, সমান্তরাল কথাটার সঙ্গে আশা করতেছি তোমরা আগে থেকেই পরিচিত। দেখো ভাইয়া, সমান্তরাল রেখা হচ্ছে যখন দুইটা রেখার মধ্যবর্তী ডিস্টেন্স সব সময় সমান হবে, অর্থাৎ এটা কখনো এভাবে যে দুইটা এক জায়গায় মিলিত হবে না, এরকম কখনোই তো হবে না, ঠিক আছে। তাহলে যখন দুইটা বা রেখার মধ্যে বা সরলরেখার মধ্যে দূরত্ব সব সময় সমান থাকে, সেগুলো সেটাকে আমরা বলবো হচ্ছে ওই দুইটা রেখাকে আমরা কি বলবো ভাইয়া, সমান্তরাল রেখা। তাহলে যে বলগুলো এরকম সমান্তরাল অবস্থায় ক্রিয়া করবে, দেখো তো ভাইয়া এই বলগুলো কি নির্দিষ্ট দূরত্বে সবসময় ক্রিয়া করতেছে, একটা থেকে আর একটা দূরত্ব, ঠিক আছে। তাহলে দেখো তো ভাই এগুলোকে আমরা কি বলবো, সম সমতলীয় বল, অর্থাৎ সরি সমতলীয় না, এটা হবে তোমাদের সমান্তরাল বল, ঠিক আছে। অর্থাৎ দেখো বলগুলো সমান্তরালে ক্রিয়া করতেছে একটা সাপেক্ষে আর একটা, এটা হচ্ছে আমাদের সমান্তরাল বল। এরপর আছে কি ভাই অসমান্তরাল বল। তাহলে অসমান্তরাল বলগুলো কি হবে, অসমান্তরাল বল এর হবে এরকম হবে, এগুলোর প্রত্যেকটার মধ্যে তোমার হচ্ছে সমান দূরত্বে বিরাজ করবে না, অর্থাৎ এগুলোর মধ্যে এখানে দেখো অনেকটুক ডিস্টেন্স, আবার এখানে এসে দেখো ডিস্টেন্স কমে যাচ্ছে ধীরে ধীরে, তাহলে কি হবে, একটা সময় যে বল দুটো এক জায়গায় মিলিত হবে বা বাহু দুটো এক জায়গায় যে মিলিত হবে, তাহলে এরকম ক্ষেত্রে এগুলোকে আমরা অসমান্তরাল বলি, অর্থাৎ এগুলো সমান্তরাল বল না, ঠিক আছে। তাহলে এরকম যখন এলোমেলো ভাবে বা একটা নির্দিষ্ট দূরত্বে না থেকে বলগুলো ক্রিয়া করবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অসমান্তরাল বল। এরপর আছে সম রৈখিক বল। আচ্ছা, যখন একটা বল একটা নির্দিষ্ট বা একটা রেখার উপর ক্রিয়া করবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সমরৈখিক বল। তো এগুলো আমি আর না বলি, এখন জাস্ট তোমরা এগুলো একটা বই থেকে রিডিং করে নিবা, তাহলেই আশা করতেছি, এবং চিত্রের সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে মিলাবা যে কিভাবে কি কাজ করতেছে, ঠিক আছে। তাহলে বিষয়গুলো অনেকদিন মনে থাকবে। এখন আসো ভাই আমি তোমাদের কোন বিষয় নিয়ে আলোচনা করবো, বলের সাম্যাবস্থার সূত্র নিয়ে। তার আগে তোমাদের লব্ধি বলটাও আমি তোমাদের বুঝে দিলামই, এখন তোমাদের সাম্যাবস্থা সম্পর্কে বুঝতে হবে। তাহলে সাম্যাবস্থা কি ভাইয়া, ধরো একটা বস্তু, এটা হচ্ছে আমাদের একটা বস্তু এম, ঠিক আছে। এই বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করতেছে, বললাম 4টা বল ক্রিয়া করতেছে, ঠিক আছে, চারদিক থেকে এভাবে 4টা বল ক্রিয়া করতেছে। এই বলগুলো ক্রিয়া করার ফলে ওই বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে আমরা বলবো যে বস্তুটা সাম্যাবস্থায় আছে, এবং এই বলগুলোকে বলবো হলো তোমার হচ্ছে বলের সাম্যাবস্থা, অর্থাৎ এই বলগুলো কি আছে, সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। তাহলে আশা করতেছি সাম্যাবস্থা জিনিসটা কি সেটা বুঝতে পারছো। একাধিক বলের ক্রিয়ার ফলে
যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে কি হবে ভাইয়া, ওই বলগুলোকে বলবো হচ্ছে সাম্য অবস্থায় বিরাজমান বল। ঠিক আছে, তাহলে ভাইয়া এখানে যেহেতু দেখো বলগুলো ক্রিয়া করতেছে কিন্তু কি হচ্ছে না, বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে ভাইয়া বলের রেজাল্ট কি, বলের রেজাল্ট কি, শূন্য না? তাহলে বলের রেজাল্ট কি, বলের রেজাল্টই হচ্ছে আমাদের লব্ধি অর্থাৎ আর। ঠিক আছে, তাহলে আমাদের সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এভাবেও বলতে পারি, যদি একাধিক বল ক্রিয়ার ফলে উক্ত বলগুলোর সমষ্টি বা লব্ধি শূন্য হয়, তাহলে ওই বলগুলোকে আমরা বলবো হলো সাম্য অবস্থায় বিরাজমান বল। ঠিক আছে, তো আশা করতেছি সাম্যাবস্থা কি এবং সাম্যাবস্থা বল বল কি সেগুলো তোমরা বুঝতে পারছো। এখন ভাইয়া আসো আমরা তোমাদের বলের সাম্যাবস্থার কিছু বা সমতার কিছু নীতি আছে, এই নীতিগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বুঝাইয়া দেই। তো ভাইয়া এই নীতিগুলো হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে দ্বিবল নীতি, বলের ত্রিবল নীতি, বলের না এখানে ত্রিবল নীতি দেখবো, হ্যাঁ ত্রিবল নীতি এবং চার বল নীতি। এই নীতিগুলো আসলে কি, আচ্ছা আমি জাস্ট একটু সংক্ষেপে বুঝাই দিই, কারণ হঠাৎ করে পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো ভাইয়া এখানে দেখো বলের দ্বিবল নীতিতে আমাদের এমন দুইটা বল থাকবে যারা কিনা পরস্পর সমান হবে এবং তারা বিপরীতমুখী ক্রিয়া করবে, এবং ক্রিয়াটা হবে হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা। তাহলে ভাই দেখো তো এখানে দুইটা বল এফ এবং এফ, অর্থাৎ দুইটা বলের মানই হচ্ছে সমান এবং তারা ক্রিয়া করতেছে কি বিপরীত দিকে পরস্পরের। ঠিক আছে, অর্থাৎ এ ক্রিয়া করতেছে এইদিকে, এ ক্রিয়া করতেছে এইদিকে, এবং তারা একটা নির্দিষ্ট সরলরেখায় ক্রিয়া করতেছে। তো এই ক্ষেত্রে অর্থাৎ এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে ওই বলগুলো সাম্যাবস্থায় থাকবে। তাহলে ভাই কি হবে, দুইটা বল যদি পরস্পর সমান এবং বিপরীতমুখী হয় এবং তারা যদি একটা নির্দিষ্ট সরলরেখায় ক্রিয়া করে, তাহলে বল দুইটা সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে বলের দ্বিবল নীতি। ঠিক আছে, অর্থাৎ সাম্যাবস্থার দ্বিবল নীতি। ঠিক আছে, বলের না। এখন আসো আমরা আলোচনা করি হলো ত্রিবল নীতি নিয়ে। তাহলে ভাই ত্রিবল নীতির কথা শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো এখানে তিনটা বল নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে ভাই দেখো তো এখানে আমাদের তিনটা বল কি কি, F1, F2 এবং F3। তাহলে এরকম কোন একটা বিন্দুতে বা কোনো একটা বস্তুর উপর যদি এভাবে তিনটা বল ক্রিয়ার ফলে ওই বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে এখানে আমাদের এভাবে বলতে পারবো যে সেক্ষেত্রে ওই তিনটা বলের যে কোনো দুইটা বলের লব্ধি হবে আহ অপর বল অর্থাৎ 3 নাম্বার বলের সমান এবং বিপরীত। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে, দেখো তো এখানে F1, F2 এবং F3 বল ক্রিয়া করছে, ক্রিয়া করার ফলে যদি ওই বস্তুটা কি থাকে, সাম্যাবস্থায় থাকে অর্থাৎ স্থির অবস্থায় থাকে, তাহলে এই ক্ষেত্রে বিষয়টা এমন হবে যে আহ ওই তিনটা বলের মধ্যে যে কোনো দুইটা বলের লব্ধি হবে 3 নাম্বার বলের সমান এবং বিপরীতমুখী। তাহলে দেখো তো ভাই এখানে F1 এবং F2 বলের লব্ধি কি, লব্ধি হচ্ছে আর, যেটা কিনা এই F3 বলের সমান এবং এটা কি F3 এর বিপরীতমুখী। এটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থার ত্রিবল নীতি। ঠিক আছে, তাহলে ভাইয়া এখন আসো বলের চার বল নীতি যেটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। তো বলের চার বল নীতিটা হচ্ছে, ধরো কোনো একটা বিন্দুতে যদি বা কোনো একটা বস্তুর উপর যদি চারটা বল ক্রিয়া করে, হ্যাঁ, তাহলে এই চারটা বল ক্রিয়া করার ফলে যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে বা সাম্যাবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে কি বিষয় ঘটবে, সেক্ষেত্রে তোমার এই নীতিতে আমরা এভাবে বলতে পারবো যে কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত চারটি বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে তাদের যে কোনো দুটির লব্ধি অপর দুটির লব্ধির সমান এবং বিপরীতমুখী হবে। বিষয়টা একটু ভালোভাবে বোঝো। এখানে দেখো F1 এবং F2 বলের লব্ধি হচ্ছে R1 এবং F3 এবং F4 বলের লব্ধি হচ্ছে R2। তাহলে আমরা এই চার বল নীতিতে এই বলটাকে কিভাবে সাম্যাবস্থায় বলতে পারবো, যখন আমরা এই R1 এবং R2 সমান এবং কি হবে বিপরীতমুখী হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া এখন আসলে আমরা আলোচনা করব হলো বলের সংযোজন এবং বলের বিভাজন বিষয়টা কি। তো বলের সংযোজন বিষয়টা শুনে তোমরা কিন্তু বুঝতে পারতেছো কি, অনেকগুলো বলের সমষ্টি এই টাইপের একটা কিছু, আর বিভাজন মানে কি, একটা বলকে ভাগ করে লেখা হবে এই টাইপের একটা কিছু। তাহলে ভাইয়া বলের সংযোজন আমরা সংজ্ঞা আকারে যদি বলি, তোমাদের বইয়ে যেভাবে বলা আছে যে যদি একাধিক বলের লব্ধি নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আমাদের বলের সংযোজন। অর্থাৎ ধরো এখানে তোমার কয়েকটা বল ক্রিয়া করতেছে, ঠিক আছে, এভাবে ধরো চারটা বল ক্রিয়া করতেছে, F1, F2, F3, F4। এখন এই চারটা বলের কি থাকবে ভাইয়া, সমষ্টিগত একটা রূপ থাকবে না, অর্থাৎ লব্ধি থাকবে না, লব্ধি থাকবে কিন্তু। তাহলে এই চারটা বলের লব্ধি ধরলাম এই বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে আর। তাহলে এই আর এর পরিমাণটা বের করার পদ্ধতি হচ্ছে আমাদের বলের তোমাদের কি বলের সংযোজন। ঠিক আছে, তো এই বিষয়টা তোমরা ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে আরো ভালোভাবে ক্লিয়ার হবা। এখন আমি জাস্ট তোমাদের একটু বেসিকটা মানে ধরো তোমাদের থিওরির মধ্যে যে জিনিসটা বলতে সেটা একটু জাস্ট বলে দিলাম। তো এটা নিয়ে তোমাদের এখন অত বেশি মাথা ঘামানোর দরকার নেই, যারা বুঝছো তারা বুঝছো, যারা বোঝো না তারা ম্যাথ থেকে বুঝে নিবা। এবার দেখো ভাইয়া বলের বিভাজন কি, বলের বিভাজন জাস্ট এটার উল্টাটা। একটা বলকে ধরো এটা একটা অক্ষ এক্স এবং ওয়াই অক্ষ, ঠিক আছে, ধরো এই বলটা এই বরাবর ক্রিয়া করতেছে, এই বলটাকে ভেঙে একাধিক বলে প্রকাশ করার যে পদ্ধতি
সেটাই হচ্ছে আমাদের বলের বিভাজন, অর্থাৎ বলকে উপাংশে বিভক্ত করে লেখার পদ্ধতি হচ্ছে বলের বিভাজন। এই উপাংশে বিভক্ত করার পদ্ধতি এগুলো কি, এগুলো আমি তোমাদের এখন অত বেশি বলতে চাচ্ছি না, তোমরা এগুলো ম্যাথমেটিকের মধ্যে ভালোভাবে বুঝতে পারবে, আমি তোমাদের সেখানে এগুলো বুঝাবো। তো এখন জাস্ট আমি তোমাদের সংক্ষিপ্ত ভাবে এগুলো একটু বুঝাই দিই। লব্ধি বল কি এটা তোমরা বুঝতে পারছো, এই বিভাজন পদ্ধতি এগুলো তোমরা জাস্ট রিডিং করলে বুঝতে পারবা। আমি তোমাদের এখন সামান্তরিকের সূত্রটার প্রমাণ এবং ল্যামের সূত্রের প্রমাণটা, ল্যামের সূত্রের প্রমাণ আমি এখন করাবো না, তোমাদের সামান্তরিকের সূত্রের প্রমাণের পর আমি তোমাদের বল বিভাজনের কিছু ম্যাথ আছে সেগুলো সমাধান করে দেবো। এরপরে তোমাদের ল্যামির যখন টপিকটা আসবে, তোমাদের বল বিভাজনের ম্যাথ গুলো শেষে তারপরে আমি তোমাদের ল্যামির প্রমাণটা করাবো। তো চলো এখন আমি তোমাদের সামান্তরিকের সূত্রের প্রমাণটা জাস্ট একটু সংক্ষিপ্ত ভাবে বুঝাই দিই।